সেখানে ডাকা হয়, আমি গেছি, সহযোগিতা করেছি এবং সেখানেও আমাকে প্রায় 9-10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এবার দিল্লিতে না ডেকে কলকাতায় ডেকেছে, তার কারণ কোর্টের যেহেতু একটি অর্ডার রয়েছে, যেটা আমি বারবার প্রশ্ন করেছিলাম যে কলকাতার কেসে আপনারা আমাকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন, এটা না করে আপনাদের কলকাতার অফিস রয়েছে, আপনারা আমাকে কলকাতায় ডেকে পাঠান, আপনারা যখন ডাকবেন তদন্তের স্বার্থে আমি যাব, সহযোগিতা করতে আমি প্রস্তুত। তো গতকাল আমি সামান হাতে পাই, গতকাল আমি আবার বলছি, গতকাল আমার কাছে সামান কোরিয়ারের মাধ্যমে এসে পৌঁছেছে। তার আগে আপনারা মিডিয়ায় চালিয়েছেন, আমি দেখেছি যে আমাকে তলব করা হয়েছে, এবং আমি আজকে তৃতীয়বারের জন্য এসে এখানে উপস্থিত হয়েছি এবং আমি আমার কথা মতো তদন্তে সকাল 10:30টায় আমাকে আসতে হয়েছিল। আমি সকাল 10:30টায় এসেছি, এখন বিকেল প্রায় 5:30 বাজে, অর্থাৎ দীর্ঘ 8 ঘন্টা তদন্ত চলেছে। কিন্তু গত দুবার দিল্লিতে যাওয়া হয়েছিল, এখন দিল্লি থেকে বহিরাগতদের কোর্টের অর্ডারে কলকাতায় আসতে হচ্ছে। এটা প্রথম নৈতিক জয়। তারপরে একে একে আমি যা বলেছি, আর 3বার আমি তদন্তে নিজে অংশগ্রহণ করেছি, আমার ডাকা হয়েছে, আমার স্ত্রীকে 2বার সিবিআই থেকে, 1বার ইডি থেকে, অর্থাৎ 3বার আমি, 3বার আমার স্ত্রী, 6বার আমরা এসে উপস্থিত হয়েছি। 60 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ হয়েছে, নেট ফল 0। আমি আজকে লিখিত আমার বয়ান দিয়েছি, আগেও যখন গেছিলাম আমার লিখিত বয়ান দিয়েছি, প্রথমবার যখন গেছিলাম লিখিত বয়ান দিয়েছি। এবং আপনারা দেখেছেন আমাকে যখন ডেকেছে, আমার সীমাবদ্ধ ক্ষমতা এখতিয়ার অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, কোঅপারেট করা দরকার, আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কোঅপারেট করতে প্রস্তুত। কিন্তু একতরফা যেভাবে, আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না, যারা এখানে এসে ইনভেস্টিগেশন করছে তাদেরও নিজেদের চাকরি রয়েছে, তারা নিজের কর্তব্য পালন করছে। আমি কোনোভাবেই যারা ইনভেস্টিগেশন করছে বা যারা ইডিতে চাকরি করছে বা যারা সিবিআই চাকরি করছে, আমি কাউকে কোনো রকম দোষারোপ করছি না। কিন্তু এদের ভূমিকা কি সাধারণ মানুষ দেখছে। যারা ক্যামেরার সামনে নির্লজ্জভাবে দোকান কাটার মতো হাত বার করে টাকা নেয়, তাদেরকে 6 বছরে, বিশেষ করে গত 2 বছরে বিজেপিতে যাওয়ার পর একবারও ডাকা হচ্ছে না। আর যাদের বিরুদ্ধে কিছু নেই, রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে, রাজনৈতিকভাবে লড়াই করতে ব্যর্থ হচ্ছে বলে, পলিটিক্যালি লড়তে পারছে না বলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি 3বার গেছি, আরো 30 বার ডাকলে আমি 30 বার যাব, কিন্তু আমি মাথা নত করার ছেলে নই। আমি এটা প্রথম দিন বলেছি, আমি আজকে আবার বলছি। সুতরাং কেউ যদি ভাবে যে কারো ছেলেকে আমি আক্রমণ করেছি বলে ওই ইডির জুজু আর সিবিআই জুজু দেখিয়ে আমাকে ভয় পাওয়াবে, আমি যা বলেছি 29শে অগস্টের মঞ্চ থেকে, আমাদের আন্দোলনের ভাষা আরো তীব্রতর হবে, আমার প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে। আমি মাথা নত করতে প্রস্তুত নই, আমি মেরুদণ্ড বিকিয়ে দিতে জানি না। যদি কেউ ভাবে ইডি সিবিআই দিয়ে একবার করে সামান করবো আর 1 মাস 2 মাস 3 মাস 6 মাস করে বাড়িতে বসে যাবে, কিছু বলার আগে 10 বার ভাববে, আমি 100 বার বলবো, 1000 বার বলবো। আমি যদি মাথা নত করতে হয় সাধারণ মানুষের কাছে করব, দিল্লিতে বসে থাকা জল্লাদদের কাছে করব না। এটা আমার জেদ। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। দেশ বিরোধী যদি কেউ আচরণ করে, আমার দেশ বিরোধী বলতে গায়ে জ্বালা হবে কেন? আপনি সারা ভারতবর্ষের লোককে জাতীয়তাবাদ শেখাচ্ছেন, দেশপ্রেম শেখাচ্ছেন, আপনার নিজের বাড়ির ছেলে। আপনি সারা দেশে সব মানুষকে বলছেন হাড়গাড় তিরঙ্গা, গরিব মানুষ খেতে পায় না, 20 টাকা দিয়ে জোর জবরদস্তি ভারতের ফ্ল্যাগ কিনতে হবে, সেখানেও দুর্নীতি। আর নিজের ছেলে বিসিসিআই সেক্রেটারি ভারত পাকিস্তানকে হারানোর পর বলছে আমি তিরঙ্গা পতাকা হাতে নেব না। তাকে আগে শেখান না, মূল্যবোধ কোথায় আপনার? নিজের ছেলেকে জাতীয়তাবোধ, দেশপ্রেম আগে শেখান, তারপর ভারতবর্ষের মানুষকে শেখাতে আসবে। আর দেশপ্রেম আমাদের শেখাতে হবে না। বাংলার মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশপ্রেম কি, দেশাত্মবোধ কি, জাতীয়তাবোধ কি আমরা জানি। সুতরাং ছেলে ভাবছে আমি জাতীয় পতাকা হাত না দিয়ে বিসিসিআই সেক্রেটারি থাকবো,
আর বাবা ভাবছে আমি বিরোধী শূন্য করে রেখে ভারতবর্ষের হোম মিনিস্টার থাকবো। আপনি পলিটিক্যালি লড়ুন না, আপনার কি ক্ষমতা? 2021-এ তো লড়েছেন, 200 পার 80 বার সে অশ্বমেধের গোড়া তো ভেঙে সরকার, তারপর যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে মুখ থুবড়ে পড়েছে। আপনি পলিটিক্যালি লড়ুন আমার সাথে, আপনি নির্বাচনে লড়ুন, মানুষের দরবারে মানুষের আদালতে আপনার সাথে আমার লড়াই হবে। আবার কত বড় ক্ষমতা আমি দেখব। আপনারা ভাবছেন কি সিবিআই ইডি দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে? আপনি আগেও চেষ্টা করেছেন, পারেননি, আপনি আজও চেষ্টা করছেন, পারছেন না, আপনি আগামী দিনে ব্যর্থ হবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? একজন একজন করে প্লিজ। তৃণমূলের একটাই মুখ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল মানে কি তৃণমূল? আমি যেটা বলে এসছি ধূপগুড়ির সভা থেকে, যে মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ নতুন রূপে যাতে তৃণমূলকে দেখতে পায় আগামী 6 মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। সেটা আপনারা ব্লক কমিটিতে বা টাউন কমিটিতে যখন যে চেঞ্জগুলো হচ্ছে আপনারা নিজেরাও উপলব্ধি করবেন। নতুন তৃণমূল মানে এমন একটা তৃণমূল যে তৃণমূলকে স্বপ্ন নিয়ে মামাটি মানুষের সরকার প্রথমবার 2011 সালে ক্ষমতায় এসেছিল। যে তৃণমূল সিপিএম নামক জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলার বুকে বাংলার মাটিতে জাকিয়ে বসেছিল, তাকে ছাড়কার করে চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন সরকার তৈরি করেছিল, সেই তৃণমূলের কথা আমি বলেছি। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। আর আমাকে যদি টার্গেট করে করবে, অসুবিধা কি আছে? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সবাই পাথর মারে। আপনি আম গাছে ঢিল মারেন, আপনি লিচু গাছে ঢিল মারেন, আপনি করলা গাছে ঢিল মারেন? মারেন না। তাহলে পটল গাছে ঢিল মারেন? মারেন না। আপেল গাছে মারেন? হ্যাঁ মারেন। কেন? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সব ঢিল মারে। সুতরাং আমাকে টার্গেট করছে, করবে। ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। বলে আপনি বলুন না 29শে অগস্ট আমার বক্তব্য রাখার একদিন পর সব মিডিয়ায় খবর উঠে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তার আগে করলেন না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো। যা ইচ্ছা তাই করে দাঁড়াবো, আর বিরোধী শূন্য, কেউ থাকবে না। পশ্চিমবাংলায় এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা, সেই পথে একমাত্র পথের কাটা তৃণমূল। এই তৃণমূলকে যে করে হোক সরাও। তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি। কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দু মাত্র কোন রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই। একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি। আমি যে কথা বলেছিলাম আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না। আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের, তাদেরকে ডাকা হয় না কেন? অ্যারেস্ট তো ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদের জন্য একবার ডাকা হয় না। তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতার নিদান কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয় না, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে।
5 বছর হয়নি কেন? বিজেপির সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে, বিধায়ক কেনাবেচা করো আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিক ভাবে লড়ুন না। মানুষ যা ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে ইডি সিবিআই এর জুজু ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের হাতে নাতে ধরেছে, 3টে এমএলএ ইনভলভ ছিল। বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারেনি, তাই এদের গায়ে জ্বালা। আজকে আরো 2টো রাজ্যে যদি আমাদের সরকার হতো তাহলে ছেড়ে দিতাম। আগামী দিন ছাড়বো, আমরা মাথা মতো করবো না। কিন্তু যদি আরো 2টো, আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচলো। আজকে যদি আমাদের গোয়ায় সরকার থাকতো, মহারাষ্ট্র সরকার ভাঙতো না। আজকে যদি মহারাষ্ট্রে আমাদের সরকার থাকতো তাহলে গোয়ার সরকার ভাঙতো না। যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে